কখনো কি ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ খুলে দেখেছেন? প্লেনের রুটগুলো কিন্তু কখনোই সোজাসুজি দেখায় না, তাই না? সবসময় কেমন যেন একটা বাঁকা পথ ধরে যায়। দেখে মনে হতে পারে, আরে এটা তো অনেক লম্বা রাস্তা। কিন্তু আসল ব্যাপারটা হলো, এর পেছনে কিন্তু দারুণ সব কারণ লুকিয়ে আছে। চলুন আজকের এই আলোচনায় সেই রহস্যটাই খুঁজে বের করা। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো? কেন প্লেনগুলো সোজা না গিয়ে এমন বাঁকা পথ বেছে নেয়? এর উত্তরটা সত্যি বলতে আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, উত্তরটা খোঁজার আগে চলুন প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নিই। এই যে আমরা সোজা পথ বলি, এর মানেটা আসলে কি? বিশেষ করে যখন আমরা একটা গোল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার কথা ভাবছি, তখন এই সোজা শব্দটাকেই একটু অন্যভাবে দেখতে হবে। দেখুন, ব্যাপারটা খুবই সহজ। একটা কাগজে ম্যাপে মানে একটা সমান জায়গায় দুটো পয়েন্টের মধ্যে সবচেয়ে ছোট রাস্তা তো অবশ্যই একটা সিধি দাগ, তাই না? কিন্তু সমস্যাটা হলো, আমাদের পৃথিবী তো আর কাগজের মতো সমান না। পৃথিবী তো গোল, আর একটা গোলকের ওপর সবচেয়ে ছোট পথটা কিন্তু দেখতে একটা বাঁকা রেখার মতনই হয়। একেই জিওগ্রাফির ভাষায় বলে গ্রেট সার্কেল। এই যে গ্রেট সার্কেল রুট, এটাই কিন্তু আসলে পৃথিবীর বুকে দুটো জায়গার মধ্যে সবচেয়ে কম দূরত্বের রাস্তা। এখন যখন এই গোল পথে ছবিটা একটা সমান ফ্ল্যাট ম্যাপে দেখানো হয়, তখন তো ওটা বাঁকা দেখাবেই, তাই না? তো এটাই হলো প্লেনের রুট বাঁকা দেখানোর সবচেয়ে বড় এবং প্রথম কারণ। কিন্তু দাঁড়ান, গল্পটা কিন্তু এত সহজ না। শুধু গ্রেট সার্কেলের ব্যাপার হলে তো হতোই। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরুন, লন্ডন থেকে টোকিও সবচেয়ে ছোট পথ মানে গ্রেট সার্কেল রুটটা হল প্রায় ৫,৯৬০ মাইল। কিন্তু বাস্তবে ব্রিটিশ এয়ারওয়েজের একটা ফ্লাইটকে পাড়ি দিতে হয় প্রায় ৭,৪৪৮ মাইল। তার মানে সবচেয়ে ছোট পথটায় সবসময় বেছে নেওয়া হয় না। এর পেছনে আরও কিছু কারণ আছে। আর এখানেই আসে দ্বিতীয় কারণটা। মাথায় রাখতে হবে, সবচেয়ে ছোট পথ মানেই কিন্তু সবসময় সবচেয়ে দ্রুত পথ না। কারণ আকাশের অনেক উঁচুতে অদৃশ্য বাতাসের স্রোত বয়ে চলে, আর পাইলটরা কিন্তু এই স্রোতকে দারুণভাবে নিজেদের কাজে লাগান। এই শক্তিশালী বায়ুস্রোতকে বলা হয় জেট স্ট্রিম। একবার ভাবুন তো, আকাশের অনেক উঁচুতে একটা অদৃশ্য নদী বইছে, তাও আবার প্রচণ্ড গতিতে। পাইলটরা ঠিক এই স্রোতের সুবিধাটাই নেন। ব্যাপারটা অনেকটা সমুদ্রে জাহাজের স্রোতের অনুকূলে চলার মতো। এতে গতি বেড়ে যায়। রেডিটের একজন ইউজার খুব সহজ করে ব্যাপারটা বুঝিয়েছেন। এই যে পেছন থেকে বাতাসের ধাক্কা, যেটাকে বলে টেলউইন্ড, এটা পেলে দুটো লাভ হয়। এক, ইঞ্জিনের উপর চাপ কমে, ফলে তেল বাঁচে। আর দুই, প্লেনের গতি বেড়ে যায়, ফলে সময় বাঁচে। আর এয়ারলাইনগুলো তো এই দুটো জিনিসই চাই, তাই না? পাইলটরা কিন্তু এটা খুব মাথা খাটিয়ে ব্যবহার করেন। যেমন ধরুন, যখন প্লেন পূর্ব দিকে যায় মানে এশিয়ার দিকে, তখন তারা ইচ্ছে করে জেট স্ট্রিমের ভেতরে ঢুকে পড়ে, যাতে পেছন থেকে ধাক্কাটা পায়। আবার যখন পশ্চিম দিকে মানে আমেরিকার দিকে যায়, তখন ঠিক উল্টোটা করে। তখন এই জেট স্ট্রিম তো সামনে থেকে বাধা দেবে, মানে হেডউইন্ড তৈরি করবে। তাই সেটা এড়ানোর জন্য তারা একটু উত্তর দিক দিয়ে ঘুরে যায়। কি দারুণ কৌশল, তাই? তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, সবচেয়ে ছোট পথ আর সবচেয়ে দ্রুত পথ। কিন্তু এর বাইরেও আরও একটা বড় ফ্যাক্টর আছে, যা মাঝে মাঝে এই দুটো নিয়মকেই বাতিল করে দেয়। আর সেটা হলো বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি। ব্যাপারটা হলো, কিছু দেশের আকাশসীমা দিয়ে সাধারণ যাত্রীবাহী প্লেন চলাচল করতে পারে না। সোজা কথায়, ওই এলাকাগুলো নিষিদ্ধ। কারণ যুদ্ধ বা সংঘাত চলছে এমন এলাকায় একটা সাধারণ প্লেনকে ভুল করে শত্রু বিমান ভাবা হতে পারে, জিপিএস জ্যামিং হতে পারে, এমনকি মিসাইল হামলারও ভয় থাকে। যেমন ইউক্রেন, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, এই দেশগুলোর আকাশপথ এখন বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নো ফ্লাই জোন, মানে এর ওপর দিয়ে যাওয়া যাবে না। আর এই কারণেই এয়ারলাইনগুলোকে অনেকটা পথ ঘুরে অন্য দেশ দিয়ে যেতে হয়। ফ্লাইট রাডার 24 এর মতে, শুধু ইউক্রেনের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণেই ইউরোপ আর এশিয়ার মধ্যে ফ্লাইটগুলোকে এখন অনেক লম্বা পথ ঘুরে যেতে হচ্ছে। আমরা যে লন্ডন টোকিও রুটের কথা বলছিলাম, সেটার দূরত্ব বেড়ে যাওয়ার পেছনে এটাও কিন্তু একটা বিশাল কারণ। আচ্ছা, এবার আসা যাক একদম মৌলিক কিছু ফিজিক্সের ব্যাপারে। এমন কিছু অদৃশ্য শক্তি আছে, যেগুলো পাইলটদের সবসময় মাথায় রাখতে হয়। এগুলো সরাসরি দেখা যায় না, কিন্তু প্লেনের গতিপথের উপর এদের প্রভাব কিন্তু বিশাল।
এর মধ্যে প্রথমটা হলো ম্যাগনেটিক ভ্যারিয়েশন। মজার ব্যাপার হলো আমাদের পৃথিবীর উত্তর মেরু কিন্তু একটা নয়, দুটো। একটা হলো আসল ভৌগোলিক উত্তর মেরু বা ট্রু নর্থ, আর আরেকটা হলো চৌম্বকীয় উত্তর মেরু বা ম্যাগনেটিক নর্থ, যেটা প্লেনের কম্পাস দেখায়। এই দুটো কিন্তু একই জায়গায় নয়, আর এই পার্থক্যের হিসাবটা পাইলটদের সবসময় মাথায় রাখতে হয়। এর জন্য পাইলটদের একটা সহজ নিয়ম আছে, ইস্ট ইজ লিস্ট, ওয়েস্ট ইজ বেস্ট। মানে যদি চৌম্বকীয় মেরুটা আসল মেরুর পূর্ব দিকে থাকে তাহলে কোনটা বিয়োগ করতে হয়, আর পশ্চিমে থাকলে যোগ করতে হয়। এই ছোট্ট হিসাবটা করেই তারা একদম সঠিক পথে থাকতে পারেন। আর একটা দারুণ ব্যাপার হলো কোরিওলিস এফেক্ট। পৃথিবী যে নিজের অক্ষের ওপর ঘুরছে তার কারণে উত্তর গোলার্ধে যে কোনো চলমান জিনিস, যেমন বাতাস, ডান দিকে একটুখানি বেঁকে যায়। এই এফেক্টের কারণেই কিন্তু জেট স্ট্রিমের মতো বড় বড় বায়ুপ্রবাহ তৈরি হয়। এখন প্রশ্ন হল, পাইলটরা কি এই কোরিওলিস এফেক্টের জন্য আলাদা করে প্লেন ঘোরান? স্টিভ পমরয় নামে একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর বলছেন, না, ঠিক তা নয়। পাইলটরা তো বাতাসের গতির সঙ্গে মিলিয়ে প্লেনের পথ এমনিতেই ঠিক করেন, আর সেটা করতে গিয়েই কোরিওলিস এফেক্টের প্রভাবটাও অ্যাডজাস্ট হয়ে যায়, আলাদা করে কিছু ভাবতে হয় না। তো এত কিছু জানার পর চলুন আবার সেই লন্ডন থেকে টোকিও রুটে ফিরে যাই। আসল পথটা তাহলে কিভাবে ঠিক হয়? এতক্ষণে সব কারণগুলোকে এবার এক জায়গায় আনা যাক। আসলে একটা ফ্লাইটের ফাইনাল রুট ম্যাপটা এই চারটে জিনিসের একটা জটিল কম্বিনেশন। প্রথমে ভূগোল, মানে গ্রেট সার্কেল দিয়ে সবচেয়ে ছোট পথটা দেখা হয়। তারপর দেখা হয় আবহাওয়া, মানে জেট স্ট্রিম কোথায় আছে। এরপর আসে রাজনীতি, মানে কোনো নিষিদ্ধ আকাশপথ আছে কিনা। আর সবশেষে ফিজিক্স, মানে ম্যাগনেটিক ভ্যারিয়েশন আর কোরিওলিস এফেক্ট তো আছেই। ব্রিটিশ এয়ারওয়েজের একটা আসল ফ্লাইটের ডেটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ফ্লাইটটা কিন্তু রাশিয়া বা ইউক্রেনের ওপর দিয়ে যায়নি, বরং সেটা চীন, কাজাখস্তান, রোমেনিয়া মতো দেশের আকাশসীমা ব্যবহার করে টোকিওতে পৌঁছেছে। এই যে এতগুলো ফ্যাক্টর আমরা আলোচনা করলাম, এটাই হলো তার বাস্তব ফলাফল। তো এরপরে যখনই কোনো ফ্লাইট ট্র্যাকিং অ্যাপে ওই বাঁকা লাইনটা দেখবেন, তখন নিশ্চয়ই ওটাকে শুধু একটা সাধারণ পথ বলে মনে হবে না, বরং ভাবার চেষ্টা করবেন এই বাঁকা পথের পেছনে ভূগোল, আবহাওয়া, রাজনীতি আর ফিজিক্সের কতগুলো অদৃশ্য শক্তির গল্প লুকিয়ে আছে। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.